এটা আসলে সিমুলেশন ভাবে করা যাবে না, মানে এটার বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় আসলে কাজে লাগবে। তো এই জন্য এই এক্সপেরিমেন্ট আসলে আমাদের করতে হবে, আসলে শিখতে হবে। তো আহ, শুরুতেই এক্সপেরিমেন্টটা আমি আসলে দেখাই, মানে তোমাদের একটা ভিডিও দেখাই। আচ্ছা, মানে পরে কি এমন কেউ জয়েন করছো যার যে ল্যাপটপ বা পিসিতে আসছো? স্যার আমি ল্যাপটপে আছি স্যার। আচ্ছা, নাইম ল্যাপটপে আছে। আচ্ছা নাইম, তোমার মেইল আইডিটা আমাকে একটু দাও তো। স্যার না, NAIM নাইম ডট মাহমুদ একটু 420 চ্যাট বক্সে মেসেজ করে, চ্যাট বক্সে চ্যাট লিখে দিতে। বক্সে দিলাম স্যার। জয়েন করিনি কিন্তু মানে আর চ্যাট বক্সে দিছি। আচ্ছা, দেখতেছি। নাইম মাহমুদ 420। তুমি একটু মেইলে ঢুকো, হ্যাঁ। দেখো তোমাকে আমি আহ একটা ভিডিও শেয়ার দিছি। জি স্যার। তো তুমি স্ক্রিন অন করে ওই ভিডিওটা প্লে করবা, স্ক্রিন শেয়ার। ঠিক আছে। স্যার স্ক্রিনটা কি দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনটা দেখতে পাচ্ছি। তো একটু অন করো তো। আচ্ছা, আমরা কেউ সাউন্ড পাচ্ছি না। তুমি আরেকবার স্ক্রিন অন করবা, শেয়ার করবা, তখন হচ্ছে পাশে লেখা থাকবে নিচে যে শেয়ার স্ক্রিন উইথ কম্পিউটার সাউন্ড। এখন এখান থেকে বেরোয় যাবো স্যার? হ্যাঁ, একবার স্ক্রিনটা অফ করো, শেয়ারটা অফ করো। হ্যাঁ, এখন শেয়ার দাও। দেখো শেয়ারের নিচে লেখা যে উইথ কম্পিউটার সাউন্ড। জি স্যার। হ্যাঁ, এখন দাও। এখন শোনা যায় স্যার? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, এক্সপেরিমেন্টটা আমরা সবাই দেখি, হ্যাঁ ভিডিওটা আমরা সবাই দেখি ভালো করে, মনোযোগ দিয়ে। আমরা আজকে যে এক্সপেরিমেন্টটা করব সেই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে টু ডিটারমাইন দ্য spin constant and effective mass and hence to calculate the rigidity modulus of the material of a spring. তো এই এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের অ্যাকচুয়ালি দুইটা ইনস্ট্রুমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। একটার নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স আর একটার নাম হচ্ছে স্ক্রু ওয়াচ। তো শুরুতে আমি স্লাইড ক্যালিপার্স নিয়ে কথা বলি। স্লাইড ক্যালিপার্স, এটার নাম স্লাইড ক্যালিপার্স, অনেক সময় ভার্নিয়ার ক্যালিপার্সও বলা হয়। এটার মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আমাদের মেইন স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি এই পার্টটা হচ্ছে আমাদের মেইন স্কেল, আর যে স্কেলটা এদিকে স্লাইড করে যাচ্ছে সেটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই স্লাইড ক্যালিপার্সের একটা ধ্রুবক আছে, সেটাকে আমরা বলি ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্টের সংখ্যাটাকে যদি আমি সহজে বলি তাহলে সংখ্যাটা হবে এরকম যে এই স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে আমি সর্বনিম্ন যতটুকু মেজারমেন্ট করতে পারি সেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো ভার্নিয়ার কনস্ট্যান্টটা আমরা কিভাবে বের করবো?
এই স্লাইড ক্যালিপার্সের যে মেইন যে স্কেলটা আছে সেই স্কেলে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 1 2 3 4 5 এরকম সেন্টিমিটার করে আছে এবং 0 থেকে 1 এর মধ্যে 10টা ভাগ আছে। তাহলে 1 সেন্টিমিটারের মধ্যে যদি 10টা ভাগ থাকে তাহলে প্রতি এক ঘরের দৈর্ঘ্যকে আমরা বলতে পারি 0.1 সেন্টিমিটার, দ্যাট মিনস হচ্ছে 1 মিলিমিটার। তাহলে আমরা বলতে পারি একটা স্লাইড ক্যালিপার্সের সর্বনিম্ন এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। আরেকটা জিনিস যদি আমরা দেখি যে আমাদের যে ভার্নিয়ার স্কেলটা আছে সেই ভার্নিয়ার স্কেলে কতগুলা ভাগ আছে। তো এখানে আমরা যদি দেখতে পাই 0 মাঝখানে একটা ভাগ, তারপর হচ্ছে 1, তারপর আরেকটা ভাগ, তারপর হচ্ছে 2, এরকম করে যদি আমরা এটা দেখি তাহলে ভার্নিয়ার স্কেল এখানে টোটাল ভাগ সংখ্যা হবে 20। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাইলাম কি যে স্লাইড ক্যালিপার্সে মেইন স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলের টোটাল ভাগ সংখ্যা হচ্ছে 20। তো ভার্নিয়ার কনস্ট্যান্টটা বের করতে হয় এভাবে যে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু স্লাইড ক্যালিপার্সের ক্ষুদ্রতম এক ঘরের মান ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। তাহলে 1 ডিভাইডেড বাই 20, তাহলে এটা হবে 0.005 মিলিমিটার বা হচ্ছে 0.005 সেন্টিমিটার। এই স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমাদের কি করতে হবে? অ্যাকচুয়ালি এইখানে যে আমরা যে স্প্রিংটা দেখতেছি স্প্রিং এর দুইটা দৈর্ঘ্য বের করতে হবে। একটা হচ্ছে এক্সটার্নাল, একটা আমরা এটা স্প্রিং এর দৈর্ঘ্য মাপবো। স্প্রিং এর হচ্ছে এটাকে কি বলা হয়, স্প্রিং এর ব্যাসার্ধ আমরা মাপবো। দুই রকম ব্যাসার্ধ, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। দ্যাট মিন্স হচ্ছে আমরা তো আসলে ব্যাসার্ধ মাপার জন্য আসলে ব্যাসটা মাপবো, ডায়ামিটার। একটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের ইন্টারনাল ডায়ামিটার, আর আমরা একটা এক্সটার্নাল ডায়ামিটার বের করবো। সেটা হচ্ছে কিভাবে? সেটা হচ্ছে এভাবে হচ্ছে আমরা এক্সটার্নাল ডায়ামিটারটা বের করবো। আচ্ছা, তো আমরা এরকম কোন একটা জিনিস যখন আমরা মাপতে যাই, আমরা যদি এক্সটার্নাল ডায়ামিটারটা মাপতে যাই তাহলে আমরা কি করবো? এই যে এই স্লাইড ক্যালিপার্সের ইনিশিয়ালি কি হয় যে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে এই মেইন স্কেল আর ভার্নিয়ার স্কেল, মেইন স্কেলে 0 আর ভার্নিয়ার স্কেলে 0 তারা একই জায়গায় থাকে। যদি স্লাইড ক্যালিপার্সে কোনো ত্রুটি না থাকে তাহলে তারা একই জায়গায় থাকবে। তো এরপরে যখন আমরা কোনো কিছু মাপতে যাব তখন যে জিনিসটা হবে এই দুইটা শূন্যর মধ্যে একটা দূরত্ব তৈরি হবে। তো আমাদের আসলে দেখতে হবে মেইন স্কেলে 0 আর ভার্নিয়ার স্কেলে 0 মধ্যবর্তী দূরত্বটুকু কত। আচ্ছা, সেই জিনিসটা যদি আমরা দেখি এবং আমরা যেখান যতটুকু মাপবো সেটা যদি আমরা এখানে লক করে দেই তাহলে এরপর থেকে আমরা দেখতে পারবো। এখানে একটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেইন স্কেলে 0 আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলে 0। তো আমরা দেখবো মেইন স্কেলে 0 আর ভার্নিয়ার স্কেলে 0 মধ্যবর্তী দূরত্ব কতটুকু। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2.6 কে অতিক্রম করছে, বাট 2.7 পর্যন্ত যায় না। আমরা যদি এখানে দেখতে পাই এই যে ভার্নিয়ার স্কেলে যে 0 দাগটা সেটা হচ্ছে যে 2.5 2.6 কে অতিক্রম করছে কিন্তু 2.7 পর্যন্ত যায় নাই। আমরা বলছিলাম যে এই ধরনের কাজ আমরা নর্মাল এরকম একটা স্কেলের মাধ্যমে মেজারমেন্ট করতে পারি, কিন্তু আমরা অ্যাকুরেসির জন্য হচ্ছে ভার্নিয়ার স্কেল ইউজ করি। তো এই জন্য আমরা আমাদের ভার্নিয়ার স্কেলে আমরা যদি টেবিলটা দেখি তাহলে ফার্স্টে যে ঘরটা দেখবো সেটার নাম হচ্ছে MSR বা মেইন স্কেল রিডিং। তাহলে মেইন স্কেল রিডিংটা হবে কত? যে ভার্নিয়ার স্কেলে 0 দাগ মেইন স্কেলের যে দাগটাকে অতিক্রম করে গেছে। দ্যাট মিনস এখানে আমরা যেটা পাইলাম যে 2.6 কে অতিক্রম করছে কিন্তু 2.7 পর্যন্ত যায় না। তাহলে যে জিনিসটা হবে তাহলে মেইন স্কেলের রিডিংটা হবে 2.6। আচ্ছা, তাহলে MSR হচ্ছে আমার 2.6। এরপর আমরা যদি টেবিলটা দেখি সেই টেবিলে এরপরে যে মানটা থাকবে সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে আমাদের এখন দেখতে হবে ভার্নিয়ার স্কেল ডিভিশনটা আসলে কি। আচ্ছা, তো ভার্নিয়ার স্কেল ডিভিশনটা আমরা দেখবো যে এই ভার্নিয়ার স্কেলে যে আমরা বলছিলাম টোটাল 20টা ভাগ সংখ্যা আছে। তো সেই 20টা ভাগ সংখ্যার সাথে কোন একটা ভাগের সাথে মেইন স্কেলে কোন একটা ভাগ ভার্টিক্যালি মিলে যাবে। তো কোন ভাগটা মিলবে সেই জিনিসটা আমি একটু বের করে দেখাই। আমরা হচ্ছে একেবারে প্রথম থেকে দেখা শুরু করব যে কোন ভাগটা সবচেয়ে সুন্দর মতো মেইন স্কেলের সাথে মিলে গেছে। আমরা যদি এই যে 3 নাম্বার যে ঘর এখানে যেটা দেয়া আছে সেই 3 নাম্বার ঘরটা যদি দেখি তাহলে এই 3 নাম্বার ঘরটা দেখলে বুঝতে পারবো যে এই 3 নাম্বার ঘরটা উপরে মেইন স্কেলের সাথে একেবারে পুরোপুরি মিলে গেছে। তো আমরা যদি খেয়াল করে দেখি 3 নাম্বার ঘর অ্যাকচুয়ালি ভার্নিয়ার স্কেলে কততম ভাগ সংখ্যা।
1 পর্যন্ত 2টা, 2 পর্যন্ত 4টা, তাহলে 3 পর্যন্ত হবে 6টা। তাহলে ভার্নিয়ার স্কেল ডিভিশন হচ্ছে আমাদের 6। তার মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলে যে ষষ্ঠ যে ঘরটা, সেই ঘরটা মেইন স্কেলে আরেকটা ঘরের সাথে ভার্টিক্যালি লম্বভাবে মিলে গেছে, এই কারণে আমাদের ভার্নিয়ার স্কেল ডিভিশন হবে 6। আচ্ছা, এখন পর্যন্ত আমরা যে মানগুলো নিচ্ছিলাম সেই সবগুলা মানই কিন্তু হচ্ছে কিভাবে নিছি আমরা, এটা হচ্ছে যে সেন্টিমিটারে নিছি আমরা। মেইন স্কেল রিডিং ছিল হচ্ছে 2.6 সেন্টিমিটার, আর ভার্নিয়ার স্কেল এটা হচ্ছে, এটা কোনো একক না, এটা হচ্ছে ডিভিশন এবং সেটা হচ্ছে 6। আচ্ছা, এরপর আমরা ভার্নিয়ার কনস্ট্যান্টের মান জানি, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 20, তাহলে এটা হয় 0.05 মিলিমিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটারে করি তাহলে 0.005 সেন্টিমিটার। আচ্ছা, তো এরপরে যদি আমরা টেবিলটা দেখি, টেবিলের পরে ঘরটা যেটা দেখতে পাবো সেখানে আছে কি আমাদের ভার্নিয়ার স্কেল রিডিং। ভার্নিয়ার স্কেল রিডিং সমান হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট, তাহলে 0.005 ইনটু 6, তাহলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল রিডিং। তো এরপর আমাদের টোটাল রিডিংটা আমরা কিভাবে বের করব, মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং, এই দুইটা জিনিস আমরা যোগ করব। এই দুইটা জিনিস যোগ করলে আমাদের আসবে কি টোটাল রিডিং। আচ্ছা, ঠিক একই ভাবে আমরা যে কাজটা করব, যে এখানে আমরা একটা মান নিব, এই মাঝ বরাবর একটা মান দিব, আর উপর বরাবর আরেকটা মান দিব, সেম ওয়েতে 3টা মান দিব। এই 3টা মানকে যোগ করে যদি আমরা এভারেজ বের করি তাহলে সেটাই হবে আমাদের এই স্প্রিং এর জন্য এক্সটার্নাল ডায়ামিটার। আর এই সেম যে কাজটা করলাম সেই কাজটা যদি আমরা এইভাবে না নিয়ে আমরা যদি এভাবে নেই, দ্যাট মিন্স আমরা ভেতরের মানটা নেই, যে ইন্টারনাল ডায়ামিটারটা নিতে চাই, তাহলে সেম ভাবেই আমরা এখানে লক করে আবার হচ্ছে মেইন স্কেল রিডিং নিব, ভার্নিয়ার স্কেল ডিভিশন নিব, আর ভার্নিয়ার কনস্ট্যান্টটা তো সবসময় একই, তো সেইভাবে আমরা হচ্ছে এই স্কেলে ইন্টারনাল ডায়ামিটারটাও বের করে ফেলতে পারবো। ইন্টারনাল ডায়ামিটারের ক্ষেত্রে আমরা 3টা মান নিব, এখানে একটা, উপরে একটা, আর নিচেই হচ্ছে একটা। যদি আমরা এই বরাবর নিই, একটা যদি এই বরাবর নিই, আরেকটা আমরা এই বরাবর নিতে পারবো। এরকম করে নিয়ে আমরা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে এক্সটার্নাল আর ইন্টারনাল ডায়ামিটারগুলো বের করে ফেলতে পারবো। এখন আমরা যে অ্যাপারেটাসটা দেখব সেটার নাম হচ্ছে স্ক্রু গজ। স্ক্রু গজের সাহায্যে আমরা আরো সূক্ষ্ম কোনো জিনিসের দৈর্ঘ্য মাপি বা প্রস্থ মাপি। যেমন হচ্ছে একটু আগে আমরা স্প্রিং এর স্লাইড ক্যালিপাসের সাহায্যে স্প্রিং এর ডায়ামিটার মাপতেছিলাম। তো এবার যদি আমাদেরকে মাপতে হয় যে একটা স্প্রিং এর যে কোনো একটা ওয়্যারের ডায়ামিটার, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? অবশ্যই স্লাইড ক্যালিপাস ইউজ করবো না, সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে স্ক্রু গজটা ইউজ করবো। আচ্ছা, তো এই স্ক্রু গজের ক্ষেত্রেও হচ্ছে একটা কনস্ট্যান্ট আছে, যে কনস্ট্যান্টকে বলা হয় লিস্ট কাউন্ট। আচ্ছা, সেই লিস্ট কাউন্ট জিনিসটা কি? লিস্ট কাউন্ট জিনিসটা হচ্ছে এইরকম, যে এই যে আমাদের স্ক্রু গজ আছে, স্ক্রু গজের মধ্যেও দুই ধরনের স্কেল আছে। একটা হচ্ছে আমার মেইন স্কেল, আর একটা হচ্ছে সার্কুলার স্কেল। আমরা যদি দেখি এই যে একটা স্কেল এদিক দিয়ে ঘুরতেছে, এটা হচ্ছে আমাদের সার্কুলার স্কেল, আর এই সার্কুলার স্কেলটা যে বরাবর ঘুরতেছে সেটাকে আমরা বলবো হচ্ছে মেইন স্কেল। তো আমরা যদি দেখি যে মেইন স্কেলে ঘরগুলো আসলে কেমন, তো এটা আমরা দেখতে পারবো এরকম, যে মেইন স্কেলে যে ঘরগুলো আছে আমরা যদি একেবারে পুরাটাই দেখি, 0 থেকে 25 মিলিমিটার পর্যন্ত, 0 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হচ্ছে স্ক্রু গজের ঘরগুলা। এবং প্রতি এক ঘর কতটুকু সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখবো যে এখানে দেওয়া আছে 0 থেকে 5 পর্যন্ত, 0 থেকে 5 মিলিমিটার। এবং খেয়াল করে দেখবো যে 0 থেকে 5 মিলিমিটার মাঝখানে আরেকটা ঘর আছে। তাহলে 0, 1, 2, 3, 4, 5 এর মাঝখানে যদি আরেকটা ঘর থাকে তাহলে আমরা সেটা বলতে পারবো 0.5 মিলিমিটার। মানে এখানে ঘরগুলো আছে এরকম, যে উপরে 0, নিচে হচ্ছে 0.5, তারপর হচ্ছে 1, তার নিচে হচ্ছে 1.5, তারপরে 2, তারপর 2.5। তাহলে আমরা যদি বলতে চাই যে এই স্ক্রু গজের প্রতি এক ঘরের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কত, সেটা হবে কত? 0.5 মিলিমিটার। আচ্ছা, এটা একটা জিনিস। আরেকটা জিনিস আমরা যদি একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে সার্কুলার স্কেল যেটা আছে, সেই সার্কুলার স্কেলটা কেমন। সার্কুলার স্কেলটা আমরা যদি দেখার চেষ্টা করি, যে 0 থেকে শুরু হচ্ছে, 0, 5, 10, 15, 20, 25 এরকম করে 45, 50। তার মানে সার্কুলার স্কেলে টোটাল ভাগ সংখ্যা আছে 50টা। তাহলে লিস্ট কাউন্ট আমরা কিভাবে বের করবো? লিস্ট কাউন্ট ইজ ইকুয়াল টু, এটাকে বলা হয় পিস ডিভাইডেড বাই টোটাল, মানে কতগুলা ভাগ সংখ্যা আছে সার্কুলার স্কেলে, নাম্বার অফ ডিভিশনস ইন দ্য সার্কুলার স্কেল। আচ্ছা, তো এই পিস জিনিসটা কি? পিস জিনিসটা হচ্ছে এইরকম,
যে যদি আমি কি করি যে ইনিশিয়ালি আমার এই মেইন স্কেল আর সার্কুলার স্কেলে শূন্য দাগ একসাথে থাকে, তো আমি যদি এরকম করি যে এই মেইন সার্কুলার স্কেলে শূন্যকে একবার ঘোরায়ে আবার শূন্যতে নিয়ে আসি, তাহলে মেইন স্কেল বরাবর আমার কতটুকু সরে যাচ্ছে আমরা একটু যদি খেয়াল করি। সার্কুলার স্কেলের যে শূন্য দাগ আছে সেই শূন্য দাগটাকে একবার যদি আমরা ঘোরায়ে যদি আবার সেই শূন্যতে নিয়ে আসি, তাহলে মেইন স্কেল বরাবর কতটুকু সরে যাচ্ছে ওইটাই হচ্ছে আমার পিচ। তো আমরা যদি এখানে দেখি যে সার্কুলার স্কেলে শূন্য দাগটাকে একবার ঘুরে আবার যদি ওই জায়গায় নিয়ে আসি, তাহলে এটা অ্যাকচুয়ালি 0.5 মিলিমিটার সরে যায়। দ্যাট মিনস এখানকার যে মেইন স্কেল আছে মেইন স্কেলে ক্ষুদ্রতম এক ঘর হচ্ছে সরে যাচ্ছে। তাহলে পিচ ডিভাইডেড বাই নাম্বার অফ ডিভিশনস ইন দ্য সার্কুলার স্কেল, এটা কি হবে 0.5 ডিভাইডেড বাই 50, তাহলে এটা আসবে 0.01 মিলিমিটার বা 0.001 সেন্টিমিটার। আচ্ছা, সেটা হচ্ছে এই স্ক্রু গজের জন্য একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেটাকে আমরা লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন বলি। সেটা আমাদের প্রত্যেকটা রিডিং নেওয়ার সময় এটা ইউজ করতে হবে। আচ্ছা, তো আমরা এটা মানটা কিভাবে নিব? এটা মানটা কিভাবে নিব? যে জিনিসে আমরা মান নিতে চাচ্ছি সেখানে এটা ধরবো। আচ্ছা, এভাবে ধরার পরে আমরা যেখানে যে ইটা আছে এটা দিয়ে আমরা এটা লক করে দিব। লক করে দেওয়ার পরে এটা হচ্ছে আর কোনো ধরনের মুভমেন্ট করবে না। তার আগে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার এই স্ক্রু গজের ক্ষেত্রে এই লকটা কাজ করে কিনা। আচ্ছা, তো এরপর আমরা দেখবো আমরা যদি টেবিলটা দেখি তাহলে দেখবো যে এই টেবিলে ফার্স্টের যে রিডিংটা সেই রিডিং এর নাম হচ্ছে MSR বলা হয়, LSR বলা হয়, লিনিয়ার স্কেল রিডিং বা মেইন স্কেল রিডিং। আচ্ছা, তো আমরা একটু সেটা দেখার চেষ্টা করি যে এটা হচ্ছে কত, যে এই শূন্যর পরে এক ঘর গেছে, শূন্যর পরে আমরা নিচে দেখতেছি একটা ঘর গেছে আর কোনো ঘর যায়নি। শূন্যর পর নিচে একটা ঘর দেখা যাচ্ছে আর কোনো ঘর দেখা যাচ্ছে না, তার মানে এটার মান কত হবে 0.5 মিলিমিটার। 0.5 মিলিমিটার। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের MSR বা LSR। আচ্ছা, এরপরে আমরা যদি খেয়াল করে দেখি তাহলে আমাদের আরেকটা ভ্যালু নিতে হবে এরপরে ঘরটা, সেখানে বলা আছে কি সার্কুলার স্কেল ডিভিশন। এই সার্কুলার স্কেল ডিভিশনটা আসলে কি, তো সেটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখবো আমরা যে এই যে আমাদের মেইন স্কেলের শূন্য দাগ, মেইন স্কেলের শূন্য দাগটা সার্কুলার স্কেলে কোন দাগের সাথে মিলছে, তাহলে সেটা যদি আমরা দেখার চেষ্টা করি এটা হচ্ছে 20-21, এখানে আমাদের 20-21 সাথে মিলতেছে। তাহলে এটা আমরা বলতে পারি যে সার্কুলার স্কেল ডিভিশন হচ্ছে 21, সার্কুলার স্কেল ডিভিশন 21। আর এর আগে মেইন স্কেল রিডিং সেটা আমরা পাইলাম হচ্ছে কত 0.5 মিলিমিটার। তাহলে আমরা জানি লিস্ট কাউন্টের মান হচ্ছে 0.01 মিলিমিটার। তাহলে সার্কুলার স্কেল রিডিংটা কি হবে? সার্কুলার স্কেল রিডিং হবে সার্কুলার স্কেল ডিভিশন ইনটু লিস্ট কাউন্ট, সো 21 ইনটু 0.01। তাহলে যে ভ্যালুটা আসবে সেটা হবে আমার সার্কুলার স্কেল রিডিং এবং সেটা আসবে অবশ্যই মিলিমিটারে। আর টোটাল রিডিংটা আমরা কি বের করব? টোটাল রিডিং সমান হচ্ছে সার্কুলার স্কেল রিডিং প্লাস মেইন স্কেল রিডিং, এই দুটাকে যোগ করলে আমরা টোটাল রিডিংটা পাবো। তো আমরা এই সেম কাজটাই কি করব, তিনবার করব। একবার এখানে করব, একবার আরেকটু উপরে করব, আর একবার চাইলে আমরা এই উপরে করতে পারি। এরকম তিনটা বের করলে আমাদের যে জিনিসটা বের হবে সেটা হচ্ছে আমাদের যে স্প্রিং আছে সেই স্প্রিং এর ওয়্যারের ডায়ামিটারটা বের হবে এবং সেই ডায়ামিটারকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা খুব সহজেই এখান থেকে এটা স্প্রিং এর রেডিয়াসটা পেয়ে যাব। আচ্ছা, এখন আমরা যে টেবিলটা করব এই টেবিলের নাম হচ্ছে ডিটারমিনেশন অফ এক্সটেনশন এন্ড টাইম পিরিয়ড। তো এই টেবিল করার জন্য আমাদের যে এটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা স্প্রিং লাগবে আর আমাদের কিছু লোড লাগবে। এখানে যে লোডগুলো দেখানো হচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে 50 গ্রাম করে, এগুলো হচ্ছে প্রত্যেকটা 50 গ্রাম করে এই এখানে থাকবে। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে শুরুতে যে স্প্রিংটা আছে সেই স্প্রিংয়ের মধ্যে বিভিন্ন লোড ঝোলানোর ফলে স্প্রিং এর এক্সটেনশনটা কতটুকু হয় এবং এরপরে টাইম পিরিয়ড কত বের হয় সেটাই আমাদের বের করা এখনকার টেবিলের কাজ। তো আমরা শুরুতে যে কাজটা করে নিব যে আমাদের যে স্প্রিংটা আছে সেই স্প্রিং এর লেন্থ কতটুকু সেটা আমরা বের করে নেব। তো এই জন্য আমরা যেটা করব এই নিচে থেকে আমাদের মিটার স্কেলটা ধরবো এবং এই পর্যন্ত ধরবো। কারণ কারো যদি ইচ্ছে হয় যে না আমি এই পর্যন্ত ধরবো, হ্যাঁ সেইটা ধরতে পারে, কিন্তু সবসময় একই জিনিস ধরতে হবে। তো
তো আমি যদি নেই যে এখান থেকে আমাদের স্প্রিং এই মিটার স্কেলটা ধরলাম এবং আমি ধরতে চাচ্ছি এই উপর পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। তো এটা যদি আমরা দেখি, আমরা এভাবে করলে ভালো দেখতে পারবো। এখানে কত আসতেছে আমার, এটা হচ্ছে অলমোস্ট 40 সেন্টিমিটার। তো আমরা যেটা পাইলাম যে আমাদের স্প্রিং এর দৈর্ঘ্য হচ্ছে, লেন্থ হচ্ছে 40 সেন্টিমিটার। তো এরপর আমরা কি করব, যে এইখানে আমরা বিভিন্ন লোড ঝোলাবো। তো ফার্স্টে আমরা 250 গ্রাম ঝোলাইলাম, লোড দিতে পারি। তারপর হচ্ছে 200 গ্রাম, 150 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম এরকম করে দিতে পারি। তো আমি একটা করে দেখাচ্ছি যে আমি যদি এখানে 250 গ্রাম লোড ঝোলাই তাহলে আসলে কি অবস্থা হয়। তাহলে স্বাভাবিকভাবেই আমার স্প্রিংটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, আর সেই জিনিসটা আমাদের বের করতে হবে। যে ফার্স্টে যদি আমরা এখানে নাম্বার অফ অবজারভেশন 1 এবং আমি লোড ঝোলাইছি কত 250 গ্রাম। আচ্ছা, তো আমাদের এখন বের করতে হবে কি এক্সটেনশন কত, মানে কতটুকু ইনক্রিজ হয়েছে। তো কতটুকু ইনক্রিজ হয়েছে সেই জিনিসটা আমি বের করতে চাই। আবার আমার হচ্ছে এটা একটা দৈর্ঘ্য নিতে হবে। যদি আমি দৈর্ঘ্য নেই, আচ্ছা এই যে এখান থেকে আমরা যদি দেখতে পাই জিনিসটা কত আসতেছে 61, মোস্ট প্রবাবলি ইট ইজ 61, হ্যাঁ 61.5 বা 61.4 এরকম। তো যদি 61, ইনিশিয়ালি আমার লেন্থ ছিল হচ্ছে 40 সেন্টিমিটার ইনিশিয়াল লেন্থ, এখন আমি পাইলাম কত 61, তাহলে 61 মাইনাস 40, তাহলে আমার যেটা হবে যতটুকু আসতেছে এখানে সেটা হচ্ছে 21। এটা যদি একেবারে এক্স্যাক্টলি নেই, তাহলে 61.4 মাইনাস 40 সেন্টিমিটার, তাহলে হবে 21.4 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার এক্সটেনশন। তাহলে 250 গ্রাম লোড আমার এই স্প্রিং এ ঝোলানোর ফলে আমার যে এক্সটেনশনটা আসতেছে সেটা হচ্ছে 21.4 সেন্টিমিটার। তো এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা স্টপ ওয়াচ লাগবে। আমরা হচ্ছে কি করব, এই স্প্রিংটাকে অসিলেট করতে দিব। অসিলেট করতে দিয়ে 10টা অসিলেশনের জন্য কত সময় লাগতেছে সেই জিনিসটা আমরা বের করব। তো আমরা শুরু করব যে এখানে হচ্ছে আমার স্প্রিং এই স্টপ ওয়াচে স্টার্ট দিলে এখান থেকে স্টার্ট হবে, যেরকম স্টার্ট হবে। তো এটা আমরা চাইলে অফ করে দিতে পারি, এখানে আমি রিসেট করে দিলাম। তো আমি তারপর কি করলাম, এটাকে অসিলেট করতে দিলাম। তো অসিলেট যখন আমি করতে দিব, একটা পূর্ণ কম্পন কখন শেষ হবে, যে একটা নির্দিষ্ট জায়গা থেকে যদি নিচে থেকে শুরু হয়, উপরে একবার অসিলেট করে আবার নিচে গেলে একটা ফুল কম্পন হবে। সো আমি এটাকে 10 বার অসিলেট করতে দিব, এবং আমি যখন এটা অসিলেশন টাইম কাউন্ট করা শুরু করব তখন থেকে আমি আসলে স্টপ ওয়াচটা অন করে দেব। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি 10 টাইম সেটা হচ্ছে 9.65 সেন্টিমিটার। তাহলে এটা আমরা যদি লিখি যে 9.65 সেকেন্ড। তো একইভাবে যেহেতু আমরা এই এক্সপেরিমেন্টটা করছি, আমাদের হিসাবে ভুল হতে পারে, এই কারণে আমরা এই সেম কাজটাই আরেকবার করব। সেম কাজটা যদি আরেকবার করি, আবার 10টা অসিলেশন নেই আমরা, 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এখানে আমরা কত দেখতে পাচ্ছি 10.69, হয়তো একটু এদিক সেদিক হয়েছে, তো এই জন্য আসলে একের অধিক মান নেই। তো আমরা এখানে লিখলাম কত 10.69, এটা হচ্ছে আমাদের সেকেন্ড অপশন। না লিখলে চলবে যেহেতু আমরা উপরে লিখছি। আচ্ছা, এরপর আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে কি, যে 10টা অসিলেশনের জন্য আমার সময় লাগছে 9.65 সেন্টিমিটার, তাহলে একটা অসিলেশনের জন্য আমার কত সময় লাগবে। তাহলে স্বাভাবিকভাবে আমরা কি করব, এই যে টাইমটা আছে সেই টাইমকে 10 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের এটা কি আসবে 0.965, আর এটা হবে কি, এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি 1.065। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। এরপর আমাদের কি চাইছে মেইন টি, তার মানে হচ্ছে এই যে দুইটা টি পাইছি সেই দুইটাকে আমরা অ্যাভারেজ করি। তাহলে এই দুইটাকে আমরা যদি যোগ করি 0.965 প্লাস 1.065, এটা 2 দিয়ে যোগ করি, 2 দিয়ে ভাগ করলে আমরা যা পাবো, যে ডাটা পাবো সেই ডাটাটাই হচ্ছে আমাদের মেইন টি। এবং এখানে আমরা যে মেইন টি যে জিনিসটা পাবো
সেই টিটাকে যদি আমরা স্কোয়ার করে দিই, এখানকার আমাদের ভ্যালুটাকে যদি স্কোয়ার করে দিই, তাহলে সেটাই হবে আমাদের টি স্কোয়ার। স্যার ভিডিও কি এখানেই শেষ? স্যার হ্যাঁ, শেষ হয়ে গেছে না? জি স্যার। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন তুমি অফ করে দিতে পারো স্ক্রিনটা, সমস্যা নেই। আচ্ছা, এখন বলো তোমাদের তোমরা কতটুকু কি বুঝতে পারলা? স্যার বুঝতে পারছি, বাট জিনিসের মাপগুলো স্যার দেখা যায় না ঠিক। আচ্ছা, জিনিসের মাপগুলো আসলে দেখা যায় নাই, কারণ হচ্ছে আর এখানে আসলে এক্স্যাক্টলি ওভাবে মানগুলো নিয়েও নাই, মানে জাস্ট এটা একটা ডেমো টাইপের ছিল যে এভাবে এক্সপেরিমেন্টটা করতে হয়। এটা স্যার প্র্যাকটিক্যালে হলে মূলত আমরা স্যার এখানে স্যার করলাম কি, মানে সেই জিনিসটা একটু যদি একটু ডিটেলস একটু যদি হ্যাঁ হ্যাঁ, সেটা আমি বলবো, বাট আমি জাস্ট তোমাদের এখানে দিছি দুইটা জিনিস দেখার জন্য। এক হচ্ছে স্লাইড ক্যালিপার্স কিভাবে ইউজ করতে হয়, আর স্ক্রু গজ কিভাবে ইউজ করতে হয়, আর কোন একটা জিনিসের টাইম পিরিয়ড কিভাবে দেখতে বের করতে হয়। এই তিনটা জিনিস আমি আসলে দেখানোর জন্য এই ভিডিওটা করছি আর কি। স্যার ওই স্ক্রুকস ওই ম্যানুয়ালেরটার সাথে ডিজিটালটা একটু অ্যাকুরেসি বেশি দেয় না? ডিজিটাল স্ক্রু গজ আসলে আমাদের নাই, আমাদের ল্যাবে আসলে ডিজিটাল স্ক্রু গজ নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে নর্মালি ধরো তুমি যদি অফিসিয়ালি কোনো কোথাও ইউজ করো সেটা ডিফারেন্ট কেস, কিন্তু শেখার জন্য তুমি যখন ইউজ করবা বা ক্লাসে যখন ইউজ করবা তখন কোথাও তোমাকে আসলে ডিজিটাল স্ক্রু গজ দিবে না, ঠিক আছে? স্যার স্ক্রু গজ আর স্লাইড ক্লিপার স্যার এই দুইটার কিছুই বুঝিনি স্যার, কিন্তু টাইম পিরিয়ডটা বের করো ওইটা স্যার বুঝছি আর কি পুরোপুরি। আচ্ছা, স্ক্রু গজ আর হচ্ছে স্লাইড ক্যালিপার বুঝতে পারো নাই স্যার ওইটা মেবি স্যার যদি হাতে কলমে দেখাইলে স্যার তাইলে আর কি পারতাম, কিন্তু এরকম মনে হয় স্যার, বুঝতে এইরকম স্যার ওইটা আর কি বোঝা সম্ভব না, কারণ এটা তো একটু হার্ড, মানে হিসাব নিকাশ একটু ঝামেলা আছে। সিলেবাস হাতে থাকলে স্যার তখন যদি আপনি ইন্টারাকশন দেন তখন আমরা দেখে দেখে জিনিসটা হয়তো বেশি আয়ত্ত করতে পারি। কিন্তু স্যার এখানে ভিডিও একটু পর পর আটকে যায়। স্যার সিএসসি ডিপার্টমেন্টের নাকি ভার্চুয়াল ল্যাব হচ্ছে স্যার, তাহলে আমাদের কি হবে স্যার? ভার্চুয়াল ল্যাব বলতে? মানে ওরা নাকি ভার্সিটি যায় ল্যাব করতেছে স্যার, শুনলাম আর কি। না না না, এরকম কিছু হচ্ছে না, আমি তো সিএসসি তে ক্লাস নিই। আচ্ছা স্যার। ওদের যেটা হইতে পারে সেটা হচ্ছে একটা জিনিস নিয়ে চিন্তা করা হচ্ছে, সেটা হচ্ছে লাস্ট সেমিস্টারে যারা স্টুডেন্ট ওদের হয়তো পরীক্ষাগুলো হচ্ছে ভার্সিটিতে হবে। ধরো এই সেমিস্টার শেষ হলে ওদের পড়াশোনা শেষ, ওদের ক্ষেত্রে। আদারওয়াইজ কারো ক্ষেত্রে এরকম কিছু করার পারমিশন ইসে থেকে দেয়নি, ইউজিসি থেকে দেয়নি আসলে। স্যার তাহলে তো না আমাদের অনলাইন ল্যাব অফলাইন ল্যাব হবে না? অফলাইন ল্যাব হবে কিনা এখনো বলা যাচ্ছে না। ঠিক আছে, আমরাই মানে আমরা তোমাদের সুবিধার জন্য মানে এই যে ল্যাব যে ভিডিও করাগুলা, এই ডিসিশন কিন্তু আসলে ইউনিভার্সিটির না, শুধুমাত্র আমরা ডিপার্টমেন্ট থেকে ডিসিশন নিয়ে। স্যার এই অবস্থায় তো ল্যাব নেওয়া উচিতই ছিল না স্যার, মানে ল্যাব তো স্যার প্র্যাকটিক্যালি দেখার জিনিস, তো এভাবে দেখে অনেক কিছু মানে বুঝাই যায় না স্যার, অনেক কিছু মানে 100% স্যার 20% মানে নেওয়া যায় না, এখানে যেটা হয়েছে যে এই তোমরা নিশ্চয়, তোমরা তো প্রায় কয় সেমিস্টার, 2 সেমিস্টার হয়ে গেছে, তো মানে তোমাদের তো কোর্সের একটা আছে, মানে অ্যারেঞ্জমেন্ট আছে। ধরো একটা কোর্স না করে আরেকটা কোর্স করা যায় না, যেমন ধরো ফিজিক্স 1 না করে ফিজিক্স 2 করা যায় না, ফিজিক্স 2 না 1-2 না করে ফিজিক্স ল্যাব করা যায় না। স্যার। তা তো ঠিক, কিন্তু যেগুলো থিওরিটিক্যাল সহজগুলি ছিল এগুলো দিতে পারতো, মানে এগুলিও না দিয়ে ল্যাবের মধ্যে এসে পড়ছে। তোমাদের মনে হয় না আর কিছু বাকি আছে? স্যার আপনি তো খুব কষ্ট করে বুঝাচ্ছেন স্যার, সেটা ঠিক আছে স্যার হিউম্যানিটিস থেকে দুই একটা সাবজেক্ট ছিল ওগুলি না দিয়ে না না না, এখন তুমি যদি এবারে লোড দেখো, সেটা হচ্ছে এবার লোডে সবচেয়ে বেশি কোর্স হচ্ছে হিউম্যানিটিস থেকে আসতেছে। এখন এখন ধরো এখানে মানে ধরো তোমরা তো স্টুডেন্ট, বা তোমাদের সময় আমিও হয়তো এভাবে চিন্তা করতাম যে কেন আসলে আমাদেরকে ল্যাব দিল, কেন হিউম্যান কোর্স গুলা দিল না। তো একটা ইউনিভার্সিটিতে যখন চালানো লাগবে তখন আসলে অনেক কিছুই চিন্তা ভাবনা করতে হয়। ধরো
সব কোর্স যদি হিউম্যান দিয়ে দেয়, তো হিউম্যানের তো একটা টিচারদের একটা লিমিটেশন আছে। হিউম্যান নর্মালি যতগুলা কোর্স তার চাইতে অনেক বেশি কোর্স এবার অফার আছে। আমি যতটুকু যদি যতটুকু আমি দেখতে পাচ্ছি, আমি একটু দেখেই বলি তোমাদেরকে। যদি আমি শুধুমাত্র যদি ট্রিপলি কোর্স অফারটাই দেখি, আচ্ছা আচ্ছা 202 ব্যাচে হিউম অফার হয়েছে, তারপর হচ্ছে 202 তারপর 192 ব্যাচে হিউম অফার হয়েছে, 191 ব্যাচে হিউম অফার হয়েছে, 183 ব্যাচে হিউম অফার হয়েছে। ঠিক আছে, তো আমি যে কটা বললাম হিউম অফার হয়েছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা ব্যাচে হিউম অফার হয়েছে। এখন হিউমের টিচারের তো একটা আছে, লিমিটেশন আছে। ঠিক আছে, আবার ধরো হিউম যদি সব অফার করে বসে, তাইলে ট্রিপলির টিচার যারা আছে, ম্যাথের টিচার যারা আছে, আমরা ফিজিক্সের টিচার যারা আছে, আমাদের তো আর কোনো কোর্স থাকবে না। তো সবকিছুই তো আসলে চিন্তা ভাবনা করতে হয়। বুঝতে পারছো? স্যার এমনি সমস্যা নাই, যদি ইউনিভার্সিটি খুলে তারপর যদি স্যার আবার আমাদের একটু দেখায় এটা হাতে কলমে, তাইলে এটা ঠিক হয়ে যাবে স্যার, তাইলে কোনো প্রবলেম। হ্যাঁ না, সেজন্যই আসলে মানে আমাদের তো প্ল্যান ছিলই, প্ল্যান ছিল নভেম্বর থেকে হচ্ছে ভার্সিটিতে যাওয়া, এরকম একটা প্ল্যান ছিল। তো ইউজিসি তো পারমিশন দিল শুধুমাত্র লাস্ট সেমিস্টারের জন্য, আর কাউকে দেয় নাই। তো এই হচ্ছে সমস্যা, আবার করোনা সেকেন্ড ওয়েভ আসবে এরকম একটা কথাবার্তা চলতেছে। সবকিছু মিলিয়ে আসলে প্রবলেম। তারপরেও কিন্তু এখন কিন্তু অনেক কিছু একটু হয়েছে, ফ্লেক্সিবল হয়েছে। যেমন প্রতি মঙ্গলবার হচ্ছে প্রত্যেক চেয়ারপারসন, তারপরে ডিন টিন ওনারা হচ্ছে ভার্সিটিতে যাচ্ছে, আমরা মাঝে মাঝে মঙ্গলবারে ভার্সিটিতে যাই, এই কারণে তোমাদের ক্লাসটা মিস হয়েছিল আগেরটা। তারপর হচ্ছে মানে এখন প্রতিদিনই ভার্সিটিতে কেউ না কেউ থাকে। তো এভাবে আস্তে আস্তে আসলে খোলার চেষ্টা করা হচ্ছে, মানে হুট করে তা ফেলা যাবে না। তো দেখা যাক ইউজিসি যদি পারমিশন দেয় ল্যাবের জন্য আসতে দিলে, তাইলে হয়তো হবে। মানে এই সেমিস্টারে প্ল্যান ছিল এরকম যে থিওরি ক্লাসগুলো অনলাইনে হবে আর ল্যাব গুলো অফলাইনে হবে। তো এখন পর্যন্ত তো পজিটিভ কিছু পাওয়া যাচ্ছে না, তো দেখা যাক আলটিমেটলি কি হয় শেষ পর্যন্ত। আর সিমুলেশন আমরা আসলে চেষ্টা করব সিমুলেশন গুলাই মেইনলি করাইতে, কিন্তু মানে ফিজিক্স ল্যাব তুমি পড়ছো, স্লাইড ক্যালকুলাস প্রোগস এই জিনিসগুলো যদি না জানো তাহলে তো আসলে সমস্যা হয়ে যাবে। এই জন্য আসলে দেখানো, সব ল্যাব গুলাতেই আসলে এরকম ভিডিও করা হয়েছে, মানে যতগুলো ল্যাব হয় সবগুলা ভিডিও করা হয়েছে। ভিডিও করার দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে এই যে তোমরা হয়তো সিমুলেশন দেখতেছো, কিন্তু ইউনিভার্সিটির ল্যাবে আসলে ওই ল্যাবটা কেমন করে সেই জিনিসটা তো আসলে দেখার দরকার আছে। তো সেই জন্য আসলে করা। আমি বলতেছি না যে মানে সিমুলেশন প্লাস এই ভিডিও দেখলে তোমরা 100% শিখতে পারবা, সেটা অবশ্যই না। তোমরা ফিজিক্যালি করতে পারাটাই হচ্ছে সবচাইতে সেরা, সবচাইতে বেস্ট। মানে ফিজিক্যালি ল্যাব করার সাথে আমি যেভাবে এখন ল্যাব করাচ্ছি বা অন্যান্য টিচার যেভাবে ল্যাব করাচ্ছে, এটা ইকুইভ্যালেন্ট, এটা আমরা কেউই বলবো না, বা এটা বলা উচিত হবে না, বা এটা সত্যি কথাও না। ঠিক আছে, কিন্তু এখন কথা হচ্ছে যে মানে আমাদের হয় বসে থাকতে হবে, না হয় হচ্ছে এভাবে চালাইতে হবে। তো বসে থাকার চাইতে এভাবে চালানোটা
বেটার, সেই জন্য আসলে আলটিমেটলি এই ডিসিশন নেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তো আমি এখন তোমাদের আমি আসলে দেখাবো যে এই ল্যাবে আসলে আমরা কি করতে চাচ্ছিলাম, ফাইনালি আসলে কি করতে যাচ্ছিলাম। আচ্ছা, এই ল্যাবটা ছিল কি, ডিটারমিনেশন অফ দ্য স্প্রিং কনস্ট্যান্ট এন্ড ইফেক্টিভ মাস এন্ড হেন্স টু ক্যালকুলেট দ্য রিজিডিটি মডুলাস অফ দি ম্যাটেরিয়াল অফ দি স্প্রিং। তো এটা আসলে আমাদের করার কথা। তো এখানে আসলে যে জিনিসটা হয় যে একটা স্প্রিং এর মধ্যে তুমি যদি লোড ঝোলাও তাহলে কি হবে, স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট হবে। ফোর্স যত বেশি দিবা, লোড যত বেশি দিবা, ডিসপ্লেসমেন্ট তত বেশি হবে। লোড যত কম হবে, ডিসপ্লেসমেন্ট তত কম হবে। আচ্ছা, সেই জিনিসটা আসলে কি, রেস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু এল। এল হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর রেস্টোরিং ফোর্স হচ্ছে যে লোড ঝোলানোর পরে যে ডিসপ্লেসমেন্টটুকু হচ্ছে। তো এইটা তোমরা তো হচ্ছে ফিজিক্স 1-এ পড়ছো, তাই না? ফিজিক্স 1-এ সিম্পল হারমোনিক মোশনের যে কন্ডিশন ছিল সেটাই কিন্তু এটা ছিল, যে রেস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। আচ্ছা ভাইয়া, হুকের সূত্রতে সেম কথাই বলা হয়, রেস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট বা স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, একই কথা। তো এইখানে প্রপোর্শনাল চিহ্নটা যদি ওঠাও তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আছে, ওই কনস্ট্যান্টকেই বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং কনস্ট্যান্টটা আসলে কি ডিটারমাইন করে, যে একটা স্প্রিং কত বেশি স্ট্রং বা কত বেশি হার্ড সেটা আসলে বোঝা যায় স্প্রিং কনস্ট্যান্টের মানের উপর। স্প্রিং কনস্ট্যান্টের মান বেশি হলে স্প্রিংটা হার্ড হবে, স্প্রিং কনস্ট্যান্টের মান কম হলে স্প্রিংটা সফট হবে। তো আমরা ফোর্স সমান সমান জানি mg, সো mg সমান সমান kl। তো k সমান সমান কি হবে, mg ডিভাইডেড বাই l, m বাই l ইনটু g, যেখানে g হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর m হচ্ছে মাস অফ দিস অবজেক্ট or spring, আর l হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডিউ টু দিস লোড attached to the end of this spring। তো এখানে আসলে কি করতে হবে, এই জিনিসটা আমরা কোত্থেকে পাবো, এই জিনিসটা হচ্ছে যে আমরা লাস্ট টেবিল যেটা করলাম সেই টেবিলের মাধ্যমে। লাস্ট টেবিলে যেটা করতেছিলাম, আমরা লোড ঝুলাচ্ছিলাম, এক্সটেনশন কত হচ্ছে সেটা দেখতেছিলাম, টাইম কত পাচ্ছি সেটা দেখতেছিলাম, মানে এক্সটেনশন হইতে টাইম কত লাগবে সেটা দেখতেছিলাম। 10টা অসিলেশনের জন্য যদি যে টাইম হয় সেটাকে 10 দিয়ে ভাগ করলে টাইম পিরিয়ড আসবে, মিন টাইম পিরিয়ড টি স্কয়ার। তো এখান থেকে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে একটা গ্রাফ আঁকতে পারবো। ঠিক আছে, আচ্ছা একটা গ্রাফ আঁকতে পারবো এরকম। স্যার টাইম 410 অসিলেশন থেকে আমরা কি বের করব স্যার? আচ্ছা, আমরা ধরো আমি হচ্ছে 50 গ্রাম লোড ঝোলাইলাম, ঝোলানোর পরে স্প্রিং এর লেন্থ ছিল আগে ধরে নেই যে 40 সেন্টিমিটার, সেটা হইলো 50, তাহলে এক্সটেনশন হলো কত, 10 সেন্টিমিটার। তারপরে ওই স্প্রিংটাকে আমি অসিলেট করতে দিব 10 বার, বা আমি যে কয়বার দিই ইচ্ছা মতো। তো 10 বার অসিলেট করতে দিলে যদি ধরো সময় লাগলো 15 সেকেন্ড, তাহলে একবার অসিলেশনের সময় কত, 15 ডিভাইডেড বাই 10, জি স্যার 1.5। 1.5। সো যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। আচ্ছা, সেই তো আমরা তো এই কাজটা 2বার করে করব, আমাদের যেন হিসাবে ভুল না হয়, যার কারণে 2বার করে সেটাকে এভারেজ করে একটা মিন টাইম পিরিয়ড বের করব আর সেটাকে স্কয়ার করব। এখন কথা হচ্ছে এই কাজগুলো আমরা কেন করব সেটা আমি একটু দেখাচ্ছি। তো ধরো আমরা একটা গ্রাফ আঁকবো, এরকম একটা গ্রাফ আঁকলাম। তো সেই গ্রাফের এইটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। আমাকে বলো এক্স অ্যাক্সিস আমি কি দিব আর ওয়াই অ্যাক্সিসে কি দিব। আমি গ্রাফ আঁকবো হচ্ছে লোড ভার্সেস এক্সটেনশন। কেন আমি এই গ্রাফটা আঁকবো, কারণ আমি যে কে সমান সমান কি জানি, আমি জানি কে সমান সমান জি বাই এল, কে সমান সমান জানি হচ্ছে এম জি বাই এল।
এম জি বাই এল, তাহলে এম বাই এল আর হচ্ছে জি, জি এর মান তো কনস্ট্যান্ট, সো এম আর এল এর মান লাগবে, তো সেই এম আর এল এর মান আমি এখান থেকে নিব। তো সেটা নেওয়ার জন্য আমি এই কাজটা করবো। তোমরা এখন আমাকে বলো যে এক্স অ্যাক্সিসে কি আমি এম লোড দিব না এক্সটেনশন দিব, নাকি ওয়াই অ্যাক্সিসে কি দিব? স্যার এক্স এক্সিসে এক্সটেনশন, এক্স অ্যাক্সিসে এক্সটেনশন আর ওয়াই অ্যাক্সিসে লোড, তাই তো? জি স্যার। আচ্ছা, অন্য কেউ, আর কেউ? এনিওয়ান? আচ্ছা, তোমরা কি জানো যে কোন অ্যাক্সিসে কোনটা বসে? না স্যার। আচ্ছা, তো আমি একটু আজকে বলে দেই, এই জিনিসটা সারা জীবন মনে রাখবো, হ্যাঁ, যে কোনো গ্রাফের ক্ষেত্রে যে কোনো সময় কাজে লাগবে। এক্স অ্যাক্সিসে, স্যার হ্যাঁ স্যার লোড যেহেতু কনস্ট্যান্ট এর জন্য মনে হয় স্যার মানে ওয়াই অ্যাক্সিসে বসবে বা এক্স এরকম কিছু। না, লোড আসলে কনস্ট্যান্ট না, লোডটা তোমরা চেঞ্জ করবে 50 মানে স্যার ওই 50 মানে 50 গ্রাম তো একটা মানে কনস্ট্যান্ট তাই না? না, ওরকম চিন্তা করলে তো সবকিছুই কনস্ট্যান্ট। এক্সটেনশনও যদি 5 সেন্টিমিটার হয় সেটা তো কনস্ট্যান্ট। আচ্ছা, সেটা হচ্ছে যেটা এক্স অ্যাক্সিসে বসে হচ্ছে এমন জিনিস যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াই অ্যাক্সিসে বসে সেই জিনিসটা যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন আমাদের ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট জিনিসটা কি বুঝতে হবে। ধরো আমি লোড ঝুলাইছি, লোড আমি যে কোনোটা ঝুলাইতে পারি, 50, 70, 80, 100, 200, 150। সো আমি যত লোড ঝুলাবো সেটার উপর ডিপেন্ড করে এক্সটেনশন বাড়বে বা কমবে, তাই না? আমি যদি 50 গ্রাম দেই তাইলে এক ধরনের এক্সটেনশন হবে, আমি 100 দিলে এক্সটেনশনটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। আর আমি 50-এর জায়গায় যদি 25 দিই তাহলে এক্সটেনশনটা কি হয়ে যাবে, কমে যাবে। তার মানে একটা জিনিসের সাথে আরেকটা জিনিস রিলেটেড। তো এর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট কোনটা? ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে লোড। লোডটা আমি বাড়াইতে পারি, কমাইতে পারি আমার ইচ্ছা মতো। সেই লোড বাড়ানো কমানোর সাথে ডিপেন্ড করতেছে কার মান, এক্সটেনশনের মান। তার স্যার মানে তাহলে লোড ইন্ডিপেন্ডেন্ট না স্যার? হ্যাঁ, লোড হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট আর এক্সটেনশন হচ্ছে আমার ডিপেন্ডেন্ট। জি স্যার। তো ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটাকে আমরা দিব এখানে, মানে এখানে দিব আমরা লোড, আর এইদিকে দিব কি, এইদিকে দিব এক্সটেনশন। ঠিক আছে? তো এই দেওয়ার পরে আমি যদি একটা গ্রাফ আঁকি যে 50 গ্রামের জন্য এত, তারপরে 100 গ্রামের জন্য এত, এরকম করে গ্রাফ আঁকি, আমি তোমাদেরকে একটা গ্রাফ দেখাই। আচ্ছা, একটা গ্রাফ দেখতে পাচ্ছ যে এখানে লোড 50 গ্রামের জন্য এক্সটেনশন হচ্ছে 5, 100 গ্রামের জন্য 10, 150 গ্রামের জন্য 17, 200 গ্রামের জন্য 20, 250 গ্রামের জন্য 27। তো এই জন্য টাইম পিরিয়ড, মানে টাইম কত লাগছিল, টাইম পিরিয়ড কত হয়েছে, কি কত হয়েছে, টি স্কয়ার কত হয়েছে, সব দেয়া আছে। তো এই জিনিসটা আমি তোমাদেরকে দিয়ে দিব আজকে গুগল ক্লাসরুমে, এবং তোমাদের কাজ থাকবে দুইটা গ্রাফ আঁকা, একটা হচ্ছে কার গ্রাফ, এম বাই এল এর গ্রাফ, আর একটা হচ্ছে আরেকটা কি গ্রাফ সেটা বলতেছি একটু পরে। সো আমি যদি যে 50-এর জন্য 5, 100-এর জন্য 10 এরকম করে মান বসাই, তাহলে আলটিমেটলি জিনিসটা দেখাবে কেমন, তাহলে আলটিমেটলি জিনিসটা হবে এরকম, এরকম একটা গ্রাফ হবে। ঠিক আছে? এরকম একটা গ্রাফ হবে, মানে ওই পয়েন্ট গুলো যদি আমি যোগ করি তাহলে এরকম একটা গ্রাফ হবে। তো সেইখান থেকে আমি কার মান বের করব, এম আর এল এর মান বের করব। তো এম আর এল এর মান যদি আমি বের করতে চাই, কিভাবে বের করতে হবে, একটা ঢাল আঁকতে হবে। ঠিক আছে? এখানে একটা ঢাল ঢাল বের করতে হবে, যার মধ্যে এই এইটুকুর মান, এখান থেকে এইটুকুর মান হচ্ছে কি, এম, আর এখান থেকে এইটুকুর মান হচ্ছে কি, এল। ঠিক আছে? জিনিসটা কেমন, এই যে এইটুকু, এই থেকে নিচ বরাবর যাব, এখান থেকে নিচ বরাবর যাব, এইটা আর এইটার মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে আমার এম, আর এখান থেকে এই বরাবর যাব এখানকার, আর এখান থেকে এই বরাবর যাব, এই দুটার মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে এল। তো সেই এম আর এল এর মান বসাবো, সাথে জি গুণ করব, যে মান আসবে সেটা আমার স্প্রিং কনস্ট্যান্টের মান। কি বুঝতে পারছো? স্যার বুঝিনি, আরেকবার একটু জি স্যার। দেখাবেন?
মানে হচ্ছে ধরো তুমি এখান থেকে একটা ঢাল আঁকলা, যে কোনো একটা ঢাল, তো সেই ঢালের এই পয়েন্টটা কি আর এই পয়েন্ট এক পয়েন্ট না? আর এই পয়েন্ট আর এই পয়েন্ট একই পয়েন্ট না? তাহলে এই পয়েন্ট জি আর স্যার। এই পয়েন্টের পার্থক্য যদি নাও, এটার মান যদি হয় 10 আর এটার মান যদি হয় 12, তাহলে এই থেকে এইটুকু দূরত্ব কত হলো? 7। তাহলে এল এর মান হবে 7। আর এম কি হবে? ধরো এই পয়েন্টের মান হচ্ছে ধরলাম 100, আর এখান থেকে এই পয়েন্টের মান হচ্ছে 170, তাহলে এইটুকু ডিফারেন্স কত? 70। 70। তাহলে এম এর মান হবে 70। বুঝতে পারছি। ক্লিয়ার এখন? স্যার কোন জায়গা থেকে কোন জায়গার মান নিচ্ছেন এটা আচ্ছা, ক্লিয়ার? ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে তুমি যে কোনো জায়গায় নিতে পারো। আমি এইটুকু নিছি তো, মানে তুমি যখন হচ্ছে একটা গ্রাফ আঁকবা, গ্রাফ তো আঁকতে পারো নাকি? জি স্যার। আচ্ছা, একটা গ্রাফ যখন আঁকবা তখন আসলে কি হবে? তখন যে জিনিসটা হয় যে এখানে একটা ফোঁটা পড়ে, এখানে একটা এরকম, তাই পড়ে না? তো 50 গ্রামের জন্য আমার এত, 100 গ্রামের জন্য এত, এইদিকে তোমার এল, ধরো এখানে আমার যদি হয় 50 গ্রামের জন্য 5, তো এইদিকেও তো মান দেয়া থাকে 5, 10, 15 এরকম দেয়া থাকে। তাহলে 50 গ্রামের জন্য 5 হইলে এই পয়েন্ট, 100 গ্রামের জন্য যদি 10 হয় তাহলে এই পয়েন্ট, 150 গ্রামের জন্য 17 হইলে এই 17 বরাবর এইদিকে 150, এইদিকে 150 দিকে যাবে, এদিক থেকে 17 দিকে আসবে, এসে যে পয়েন্টটা মিলবে সেই পয়েন্টটা এরকম। তো এই সবগুলো পয়েন্টকে যদি যোগ করা হয় তাহলে কি হয়? এরকম একটা রেখা হয়। তো এই রেখার যে কোনো জায়গাকে তুমি নিতে পারো। এটাকে তুমি এইটুকু যদি নাও তাও হবে, তুমি যদি বলো না আমি বড় করে নিব তাও হবে। যা মান নিবা সবগুলার মান সেম আসবে, কারণ দুইটা তো অনুপাত বের করা হচ্ছে, অনুপাত তো সবসময় সমান। তো এখন তুমি চাইলে এই দুইটা পয়েন্টের পার্থক্য নিতে পারো। এই পয়েন্ট যে কথা, এই পয়েন্টও সেই কথা, এই পয়েন্ট যে কথা, এই পয়েন্টও সেই কথা। আবার এই দিক থেকে যদি দেখো যে এই পয়েন্ট যে কথা, এই পয়েন্টও সেই কথা, আর এই পয়েন্ট যে কথা, এইখান থেকে এই পয়েন্টও সেই কথা। তাহলে কি হবে? এইটুকুর পার্থক্য দেখতে হবে কত, আর এইটুকুর পার্থক্য দেখতে হবে কত। ঠিক আছে? তো এইটুকুর যে পার্থক্য হবে সেটা হবে এম, আর এইখান থেকে এইটুকুর যে পার্থক্য হবে সেটা হবে এল। এখন বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখান থেকে স্প্রিং কনস্ট্যান্টের মানটা যদি বের করো, আচ্ছা কে এর মানটা বের করলাম, ওকে। তারপরে দেখো আমাদের কি বলছে, ইফেক্টিভ ম্যাস বের করতে হবে। ইফেক্টিভ ম্যাস কিভাবে বের করবা? সেটা হচ্ছে থিওরিটিক্যাল ইফেক্টিভ ম্যাস কত, সেটা হচ্ছে m/3, মানে স্প্রিং এর যে ভর, স্প্রিং এর ভরকে 3 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে থিওরিটিক্যাল ইফেক্টিভ ম্যাস। আচ্ছা, আরেকটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ইফেক্টিভ ম্যাস, সেটা আসলে গ্রাফ থেকে বের করতে হয়। গ্রাফ থেকে কিভাবে বের করতে হয়? গ্রাফ থেকে দুইটা গ্রাফ আঁকতে হবে, কার কার? m ভার্সাস t স্কয়ার। m ভার্সাস t স্কয়ার আঁকলে আমার থিওরিটিক্যাল ইফেক্টিভ ম্যাসটা বের হবে। সেটা কেমন? যে আগের মতো একটা গ্রাফ আঁকবা, এখন বলো এম কোন দিকে হবে আর এক্স কোন, টি কোন দিকে হবে? এম এক্স এক্সিস আর ওয়াই টি ওয়াই এক্সিস। টি হচ্ছে টি স্কয়ার হচ্ছে ওয়াই অ্যাক্সিস। জি স্যার। এই দুইটা গ্রাফ যদি আঁকো তখন আসলে কি হবে সেটা আমি একটু বলি। তো এম এর মান যা আছে এখানে, এম এর মান কত সেই জন্য টি স্কয়ার কত সেই মানটা দেখবা, 100 জন্য টি স্কয়ার কত সেটা দেখবা। তো সেই রকম যদি গ্রাফ আঁকো, গ্রাফটা হবে আসলে এইরকম। এরকম কেন হবে? কারণ যখন এম এর মান 0 তখনও কি একটা অসিলেশন হবে না? হবে তো? জি স্যার। কারণ আগের বেলা কি ছিল, যখন এম এর মান 0 তখন এক্সটেনশন ছিল 0, কারণ যেহেতু আমি কোনো লোড ঝুলাই নাই তো বাড়ার তো কোনো কথা না। কিন্তু যখন আমি কোনো লোড ঝোলাই নাই তখনও কিন্তু একটা টাইম পিরিয়ড আছে, কারণ টাইম পিরিয়ড তো সবকিছুরই আছে। তো এই গ্রাফটা হবে এরকম। তো এই গ্রাফটাকে তুমি যদি পেছন দিকে বর্ধিত করো,
এই গ্রাফটাকে তুমি যদি পেছন দিকে বর্ধিত করো তাহলে যে পয়েন্টে এসে মিলিত হবে, মানে এখান থেকে তো শূন্য শুরু হয়েছে না, এটা হচ্ছে শূন্য, এটা তো হচ্ছে 0 পয়েন্ট, 0 এখানে 50 100 এরকম হচ্ছে তাই না, 150 এদিকে যাবে। তো এইদিকেও তো আছে -50 আছে না? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে দেখতে হবে -50 -100 আছে। তো দেখতে হবে এই গ্রাফটা পিছনের দিকে কোথায় এসে মিলিত হচ্ছে, পিছনের দিকে যে পয়েন্টে মিলিত হবে সেই পয়েন্টটাই হচ্ছে আমার থিওরিটিক্যাল ইফেক্টিভ এক্সপেরিমেন্টাল ইফেক্টিভনেস। ঠিক আছে, যে পয়েন্টটাতে মিলবে ওই পয়েন্টটার মানই হচ্ছে এক্সপেরিমেন্টাল ইফেক্টিভনেস। জাস্ট গ্রাফ আঁকলেই হবে একটা। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কাজ। আচ্ছা, তারপরে থার্ড আরেকটা কাজ আছে। তো এর মধ্যে আমাদের কি করতে হবে, একটা টেবিল করতে হবে, সেটা হচ্ছে কি দিয়ে, এক্সটার্নাল ডায়ামিটার বের করতে হবে স্প্রিং স্লাইড ক্যালিপার্স দিয়ে, সেটা তো ভিডিওতে দেখছো। ইন্টারনাল ডায়ামিটার বের করতে হবে, সেটা স্লাইড ক্যালিপার্স দিয়ে, সেটাও ভিডিওতে দেখছো। আর স্ক্রু গজ দিয়ে রেডিয়াস অফ দ্য ওয়্যার বের করতে হবে, সেটাও ভিডিওতে দেখা গেছে। আচ্ছা, তারপর হচ্ছে রিজিডিটি মডুলাস অফ দি ম্যাটেরিয়াল অফ দ্য স্প্রিং, এটা বের করতে হবে। সেটা কি, ইটা সমান সমান 4n k r কিউব r টু দি পাওয়ার 4 কিউব। স্যার আমরা কি স্ক্রু করতে এটা নিলাম, ওটা আমরা স্লাইড ক্যালিপার্স ইউজ করে করতে পারতাম না? কোনটা? এই যে স্ক্রু গজ দিয়ে আমরা যে ওয়্যারের যে ডায়াটা আমরা মাপছি স্যার, ওইটা না না, স্ক্রু গজ দিয়ে তুমি যেটা বের করছো ওটা আসলে স্লাইড ক্যালিপার্স দিয়ে বের করলে অ্যাকুরেট রেজাল্ট পাবা না। কারণ হচ্ছে তুমি চিন্তা করো একটা স্প্রিং কত মোটা, আর সেই স্প্রিং এরই একটা তার, সেটা কি তুমি স্ক্রু গজ দিয়ে বের করতে পারবা? সরি, স্লাইড ক্যালিপার্স দিয়ে বের করতে পারবা? ঠিক আছে, তো স্যার স্ক্রু গজ তো মেইনলি ইয়ে হয়েছে যে মানে মডেল করা হয়েছে যাতে ক্ষুদ্র ব্যাসার্ধের জিনিস মাপা হয়। হ্যাঁ হ্যাঁ সেটাই, মানে স্ক্রু গজ হচ্ছে অনেক ক্ষুদ্র টাইপের জিনিস মাপার জন্য স্ক্রু গজ ইউজ করা হয়, আর একটু মোটা টাইপের জিনিস বের করার জন্য তোমার স্লাইড ক্যালিপার্স ইউজ করা হয়। তো এখানে দেখো কি আছে, 4n k r কিউব r টু দি পাওয়ার 4। এখানে 4 তো 4ই, n হচ্ছে কি আমরা যে স্প্রিং আছে সেই স্প্রিং এ কতগুলা পাক আছে সেই পাকটা গুনতে হয়, k হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট সেটা তোমরা দেখলাই, আর হচ্ছে কি, আর হচ্ছে এক্সটার্নাল আর ইন্টারনাল ডায়ামিটারের অ্যাভারেজ, আর ছোট আর হচ্ছে স্ক্রু গজের সাহায্যে যে ওয়্যারের যে রেডিয়াসটা পাইছো সেটা। তো এই সবগুলাকে যদি যোগ গুণ করো, ক্যালকুলেট করো, তাহলে বড় কি বললেন স্যার? হ্যাঁ স্যার বড় আরটা কি বললেন? আচ্ছা, বড় আরটা কি আমি বলি, এক্সটার্নাল ডায়ামিটার পাবা একটা, ইন্টারনাল ডায়ামিটার পাবা একটা। তো ব্যাপারটা দেখো এরকম, যে এরকম একটা স্প্রিং, এখন কথা হচ্ছে স্প্রিং এর যখন আমি রেডিয়াস বের করতে চাইবো তখন কি হবে, এই মাঝখানে পয়েন্ট থেকে এখান থেকে এই পর্যন্ত কি ডায়ামিটার, তাই না? জি স্যার, ব্যাস। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার ব্যাস, তো রেডিয়াস হচ্ছে তার অর্ধেক। জি স্যার। এখন কথা হচ্ছে অর্ধেকটা কি ভেতরের প্রান্তে নাকি বাইরের প্রান্তে, এরকম একটা কথা হইতে পারে না? তো এই জন্য আমরা যেটা করি, একটা মান নেই ভেতরে আর একটা মান নেই বাইরে, আর তারপরে সেটাকে অর্ধেক করি, তাহলে কি হয় মাঝ বরাবর আসে। তো এই কারণে যেটা হবে যে এক্সটার্নাল ডায়ামিটার যেটা, সেটা হচ্ছে একেবারে শেষ প্রান্ত থেকে এখানকার শেষ প্রান্ত, মানে বাইরের দুটো প্রান্ত। আর ইন্টারনাল ডায়ামিটার হচ্ছে কি ভেতরের প্রান্ত থেকে ভেতরের প্রান্ত পর্যন্ত। এখন দুইটা হচ্ছে ডায়ামিটার, তাহলে দুইটা ডায়ামিটারকে যদি আমি অ্যাভারেজ করি তখন কি হবে, অ্যাভারেজ ডায়ামিটার হবে। অ্যাভারেজ ডায়ামিটারকে আবার যদি 2 দিয়ে ভাগ করি তখন কি হবে, অ্যাভারেজ রেডিয়াস। তো এটা আসলে করা হয়েছে যে এখানে আসলে ডিরেক্ট একটা ক্যালকুলেশন দেয়া আছে। রেডিয়াস অফ দ্য স্প্রিং সমান সমান হচ্ছে r সমান সমান d এক্সটার্নাল প্লাস d ইন্টারনাল ডিভাইডেড বাই 4, মানে যে ফার্স্টে 2 দিয়ে এভারেজ, তারপর 2 দিয়ে
রেডিয়াস। ডিরেক্ট রেডিয়াস বের করতে। স্যার এক্সটার্নাল ডায়া থেকে যদি আমরা ইন্টারনাল ডায়াটা বাদ দিই তাদের পরে স্যার তারের পুরুত্বটা পাওয়া যাবে না? হ্যাঁ, তারের পুরুত্ব পাওয়া যাবে। স্যার তাই যে আমরা স্যার ওই তারের পুরুত্ব নির্ণয় করার জন্য তাতে আমরা স্যার স্ক্রু গজ ইউজ করলাম কেন? কারণ স্ক্রু গজ যদি তুমি ইউজ করো, তোমার হচ্ছে একটা যন্ত্র শেখা হবে ভালো মতো। এটা একটা কারণ, একটা যন্ত্র সম্পর্কে শিখতে পারবা। তারপর হচ্ছে তোমার যদি হয় মানে স্লাইড ক্যালিপাসের সাহায্যে যদি কোনো ক্যালকুলেশনে, মানে ক্যালকুলেশন তো সবসময় তোমাকে এক্সাক্ট মান দিবে না। এক্সাক্ট মান দিবে না বলতে দশমিকের অনেক কিছু বাদ দিয়ে দিবে, তখন তুমি ক্যালকুলেশন করবা বা বিয়োগ করবা। কিন্তু তুমি যদি স্ক্রু গজের সাহায্যে করো সেটা তো সমস্যা হবে না, মানে এক্স্যাক্টলি মানটা পাবা। সো আর এর মান হচ্ছে ওইটা, আর ছোট আর এর মান হচ্ছে এটা। তো এইগুলা ক্যালকুলেট করলে এখানে যে মানটা আসবে সেটা হবে রিজিডিটি মডুলাস অফ দি ম্যাটেরিয়াল অফ দি স্প্রিং। এটা অ্যাকচুয়ালি এখানে আসলে এই চারটা মানই বের করতে হয়: স্প্রিং কনস্ট্যান্টের মান, থিওরিটিক্যাল ইফেক্টিভ ম্যাসের মান, এক্সপেরিমেন্টাল ইফেক্টিভ ম্যাসের মান, আর রিজিডিটি মডুলাসের মান। এই কয়টা মানই বের করতে হয়। তো এই হচ্ছে এই এক্সপেরিমেন্টের বিষয়। তো এই এক্সপেরিমেন্টটা আসলে ওইভাবে করাবো না বলতে, যেহেতু মানে ফিজিক্যালি করা সম্ভব হচ্ছে না, ল্যাব ম্যানুয়াল তোমাদের করতে হবে না। আচ্ছা, একটু কথা শেষ করি তারপর বলো। হ্যাঁ বলো। হ্যালো স্যার এখন গায়েব হয়ে গেছে। আচ্ছা, তো এটার ক্ষেত্রে আসলে ওইরকম ল্যাব ম্যানুয়াল করতে হবে না, শুধুমাত্র তোমাদের তোমরা শিখতে পারছো কিনা সেটা বোঝার জন্য আমি তোমাদের একটা কাজ দেব। সেটা হচ্ছে ওই গ্রাফের ছবিটা, যে গ্রাফের ছবিটা আমি আপলোড করে দিব। তো তোমরা এখান থেকে এম ভার্সেস এল আর এম ভার্সেস টি স্কোয়ার এই দুইটা গ্রাফ এঁকে শুধুমাত্র আমাকে দেখাবো। গ্রাফ এঁকে কি স্যার আপলোড দিয়ে দিব স্যার? হ্যাঁ, গ্রাফ দুইটা ছবি তুলে পরে আপলোড করে দেব। স্যার স্যার বলছে যে আমি